আমার আমার কাজ হলো কি বলতে কথা বলছেন না বলছি একদম মুখ সামনে কথা বলবা আপনি কামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না ফালতু কথা বলবা আপনি কথা বলবেন বেশ তুমি কে এখানে তুমি কে তুমি সীমান্তে তুমি কে এখানে সেখানে প্রধানমন্ত্রী যাবেন ভুয়া ভুয়া স্লোগান দিবেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং জনাব সালাউদ্দিন আপনি কান খুলে শুনে রাখুন যদি আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে জুলাই অধ্যাদেশ বাতিল করেন তাহলে আবারও শিয়ং যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকুন এই জনতা আপনাকে জুলাই অধ্যাদেশ বাতিল করে শিয়ং পাঠাতে প্রস্তুত আছে। আমরা এটার মধ্য দিয়ে একটু আমরা আইনজীবীর সাথে আছেন আমরা এটার মধ্য দিয়ে প্রমাণ পাবো যে সরকার কি দেশে আইনের শাসন চায় নাকি জঙ্গলি শাসন চায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। একটি চমৎকার খবর দিয়ে শুরু করি। মিরপুরে গত পরশুদিন যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে, সেই হত্যাকারীর পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অপরদিকে শিশু রামিসার পরিবারের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি এই মামলা পরিচালনা করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন এবং পরিবারের কাছে অনুমতি চেয়েছেন। পরিবার ইতিমধ্যেই তাকে অনুমোদন দিয়েছে এবং তিনিই রামিসার এই মামলা লড়বেন। এইখানে একটু আশার আলো দেখতে পেলেও বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যে যার পর নাই হতাশ হয়েছে এবং তারা তীব্রভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন। যার প্রতিক্রিয়া আমরা দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম শিশু রামিসার বাড়িতে গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে গিয়েছিলেন, একসাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং আমিনুল ইসলাম। এইখানে তেমন বিপর্যয় না ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেখানে গিয়েছেন তখন তাকে দেখার সাথে সাথে সেখানকার উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ভিডিওটা একটু দেখুন। এই যে বিক্ষোভ প্রদর্শন করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনাস্থা জ্ঞাপন করা হলো, তার প্রতি যে মানুষের আস্থা নাই, তিনি যে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যাপকভাবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এইটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই বিক্ষোভ। এখন এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি মানুষের অনাস্থা এত দ্রুত কেন এরকম জমে উঠলো? কারণ তার কিছু অতীত কর্মকাণ্ড তাকে বিতর্কিত করে তুলেছে। এরপরে তিনি রামিসার এই ধর্ষকের বিচার চেয়ে যখন চারিদিকে বিক্ষোভে ফেটে পড়েছে, সমস্ত দেশ উত্তাল, মানুষ এই হত্যাকারীকে অতি দ্রুত প্রকাশ্যে ফাঁসি দেবার দাবিতে যখন রাস্তায় নেমে এসেছে, তখন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলছেন, আমরা তো মধ্যযুগে ফিরে যেতে পারি না। শুনুন একটু আগে, তারপরে কথা বলি। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। এখন এই হত্যাকারীকে বা একজন ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেয়া কি মধ্যযুগে ফিরে যাওয়া? তাহলে আধুনিক যুগে কি এই পাথর মেরে মানুষ হত্যা করা, এটা কি আধুনিক যুগ? ওইটা তো গুহা যুগে ছিল। তাহলে আপনি মধ্যযুগে নাই, তো আপনি তো এখন আছেন গুহা যুগে। তো প্রস্তর যুগে আপনি যদি থাকেন, সেই প্রস্তর যুগে আপনি আসেন না, এক ধাপ আগান, মধ্যযুগে আসেন, তারপরে না হয় আধুনিক যুগে প্রবেশ করেন। কারণ দেশ তো ইতিমধ্যে প্রস্তর যুগে চলে গেছে। চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এটা পাথর ব্যবহার করতো কারা? ওই প্রস্তর যুগে, অর্থাৎ আদিম যুগে, প্রাচীন যুগে। তা আপনি সেই প্রাচীন যুগ থেকে বেরিয়ে আসেন, আপনি আপাতত মধ্যযুগে আসেন। দেশটা তো একবারে আপনি আধুনিক যুগে আনতে পারবেন না। এখন এই মানুষগুলো কেন এই বিচার চায় না, প্রকাশ্যে বিচার কেন চায় না, ধর্ষকের ফাঁসি হোক, এটা কেন চায় না? চায় না এই কারণেই, কারণ এই কাজগুলো এদেশে ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরাই করে। কোনো না কোনো ভাবে তারা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাহলে জামাত ইসলাম চাচ্ছে ধর্ষণকারীর বা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি দিতে। কারণ এই যে নজিরটা স্থাপন করতে পারলে হয় কি, অন্য কেউ পরবর্তীতে এই কাজ করার সাহস দেখায় না, সে হিম্মত হারিয়ে ফেলে। আর যখন মানুষ দেখে, দেশের মানুষ যখন দেখে যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়া যায়, বরং এখানে যিনি ভিকটিম পদে পদে তাকেই বিপদের সম্মুখীন হতে হয়। যে দলের একজন সদস্য, তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সে তার মহিলা নেত্রীর কাছে বলছে ঢাকা থেকে নেতা আসবে, তার মনোরঞ্জনের জন্য একজন কম বয়সী মেয়ে লাগবে, আপনি কি এটা জোগাড় করতে পারবেন? তাহলে এরা তো এই কাজটা করে। তো এরা যখন এই কাজটা করে তখন এটা তো ধরা পড়বে, কারণ 10 দিন চোরের একদিন গেরেস্তর।
ধরা যখন পড়ে যাবে তখন ফাঁসি দিলে পরে ক্ষতিগ্রস্ত কে হলো? ওই দলটা ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য যে কোনোভাবে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির সাথে এই চোর, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তান, ছিনতাইকারী এগুলো এই দলটির সাথে জড়িত, এই দুটি দলের সাথে, এই জন্য তারা কখনোই চায় না এদের এই ধরনের শাস্তি নিশ্চিত করা হোক। হ্যাঁ, এখানে আমরা এটি বিশ্বাস করি যে তাড়াহুড়া করতে গেলে অনেক সময় ভুল হবার সম্ভাবনা থাকে। কারণ একটি হত্যাকাণ্ড ঘটলে, একটি ধর্ষণ কাণ্ড ঘটলে এর সাথে হয়তো অন্য কেউ কোনো রাঘব বোয়ালও জড়িত থাকতে পারে। সুতরাং কেউ একজন স্বীকার করার সাথে সাথেই যদি তাকে ফাঁসি দেওয়া হয় বা বিচারের মুখোমুখি করা হয়, তাহলে এখানে মূল অপরাধী হয়তো আড়ালে থেকে যেতে পারে। এইটার জন্য তো আমরা এই বলছি না যে আপনি বছরের পর বছর লাগান, আপনি এটা তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত করেন, প্রয়োজনীয় একজনের জায়গায় 10 জন লাগান, 10টি টিমকে লাগান, তবুও তো এই মামলা 15 দিনের ভিতরেও নিষ্পত্তি করা সম্ভব। আইনজীবীরা বলছে যে এই মামলা 15 দিনের ভিতর বেশি লাগার কথা না। তাহলে 15 দিনও যদি হয়, মানুষের আবেগ থাকতে থাকতে যদি এই শাস্তি মানুষ দেখে, এই যে যারা এই কাজটি করেন, একটা শিশুকে যখন ধর্ষণ করা হয় তখন এই শিশু সে যেমন হেল্পলেস হয়ে যায়, সে যেমন অভিভাবক শূন্য হয়ে যায়, তার ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমার এই মুহূর্তে সহযোগিতা করার বা উদ্ধার করার কেউ নাই, আমি নিশ্চিত এখানে আমি মরতে যাচ্ছি। তার ভিতরে যে শঙ্কা তৈরি হয়, সংশয় তৈরি হয়, যে ভয়ের উৎপাদন হয়, ঠিক এই কাজ যারা করে তাদেরকেও ঠিক এইভাবেই মারতে হবে। ওদেরকে এমন ভাবে মারতে হবে বা বিচার করতে হবে যাতে ওর ভিতরে এই জিনিসটা জাগ্রত হয় যে আমি আর কিছুক্ষণ পরে মারা যাবো বা আমি অমুক সময় মারা যাবো, আমার কেউ সহযোগিতা করার লোক নেই। অর্থাৎ ওকেও ঠিক হেল্পলেস করে ফেলতে হবে, কেউ তাকে সহযোগিতা করতে যাবে না এবং তার ভিতরে সে এইটা শুধু প্রহর গুনতে থাকবে যে অমুক সময় আমি মারা যাচ্ছি। এই যে মানসিক শাস্তি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বশেষ তাদেরকে প্রকাশ্য জনসম্মুখে যদি এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হয়, একে দেখে মূলত একটা বার্তা দেয়া অন্যদের, অন্য ধর্ষকদের, অন্য হত্যাকারীদের একটা বার্তা দেয়া যে এরপরে যদি কেউ এই ধরনের কাজ করো তারও ঠিক এটাই হবে। এবং এটা কিন্তু খুব বেশি করার প্রয়োজন নেই, অল্প 5-10টা উদাহরণ তৈরি করতে পারলেই বাংলাদেশে এইটা অনেকটাই নিচে নেমে আসবে বলে সবার ধারণা। কিন্তু এরা সেটা করবে না। এরা সেটা না করে বরং কি করছে, এই সমস্ত অপরাধীদেরকে তারা বাঁচানোর জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য শামসুজ্জামান দুদু মুতকাণ্ডের যিনি হতা, মুতে যিনি বাংলাদেশ ভাসিয়ে দিতে চেয়েছিলেন, বালুর ট্র্যাক যদিও ভাসাতে পারেন নাই, সে বলছে দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত শিবির করছে। হ্যাঁ, জামাত শিবির তো করছে। এই যে চাঁদাবাজিগুলো সব জামাত শিবির করছে না? 5 আগস্টের পরে 277 জনকে দলীয় কোন দলে, নিজের দলের ভিতরে মারামারি করে হত্যা করেছে একজন আরেকজনকে, এরাও তো সব জামাতে, তাই না? গুপ্ত জামাত, তাই তো? আপনার দলের ভিতরে এরা সব জামাত শিবির ঢুকে পড়েছে। এই যে ছাত্র দলের কমিটি নিয়ে সারা দেশে যে তুলকালাম কাণ্ড, এগুলো তো সব জামাত শিবির, তাই না? এই যে টেন্ডারবাজি নিয়ে, দখলবাজি নিয়ে সব মারামারি, এগুলো তো সব জামাত শিবির, ওরা তো সব জামাত শিবির করে না? এই যে এত এত চাঁদাবাজি হচ্ছে পথে পথে মরে মরে, এগুলো তো সব জামাত শিবির করছে, তাই তো? মানুষের যখন মাথায় পচন ধরে, সম্ভবত তখনই একজন মানুষ এই ধরনের কথা বলতে পারে। আওয়ামী লীগও এই ধরনের কথা বলতো, বলে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করতো, আর জামাত শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল। এখন এরাও তাই বলছে। কখনো মির্জা ফখরুল বলছেন এদেরকে নির্মূল করতে হবে, আর দুদুরা বলছে যে সমস্ত অপকর্মের মূল হোতা এরাই সব অপকর্ম করছে। ক্ষমতায় তো বিগত 54-55 বছর ধরে এই বিএনপি আর আওয়ামী লীগই ছিল। ধরে নিলাম বিএনপি এই নিশ্চয়তা আমাদের দিক যে এদেশে জামাত শিবির না থাকলে একটা চাঁদাবাজি হবে না, একটা ধর্ষণ হবে না, একটা হত্যাকাণ্ড হবে না, বিল দখল হবে না, খাল দখল হবে না, জলমহল দখল হবে না। এই নিশ্চয়তা বিএনপি আমাদের দিক, আমরা জামাত শিবিরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছি। দিক বিএনপি দিক, জামাত শিবির তো ক্ষমতার বাইরে চিরকাল। তাহলে এই অপকর্মগুলো কারা করছে? আচ্ছা, মেনে নিলাম এই অপকর্মগুলো জামাত শিবিরই করছে, বিচার কেন করছেন না? আমি মেনে নিলাম এই যে ধর্ষক, যে সে যদি জামাত হয় তো বিচার করো, জামাত তো বলেছে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হোক, আপনারা কেন তা করবেন না? কিসের আশায়, কিসের লোভে, কিসের স্বার্থে? বিরাট বিরাট পদক্ষেপ নিতে চেষ্টা করেও বিএনপি সরকার ব্যর্থ, তারা পাচ্ছে না, তারা আটকে যাচ্ছে। তারা কথা বলছে বড় বড়, যেই করবে সেই করবে, এবং চেষ্টা করছে, কিন্তু বিএনপির পক্ষে সম্ভব নয়। বাস্তবতা হচ্ছে জামাত ইসলামী ছাড়া বিএনপি অচল। বিএনপি এখন জামাত ছাড়া এককভাবে ক্ষমতা এসেছে, কিন্তু দেশ চালাতে পারছে না। জামাতের কোঅপারেশন লাগছে, বিরোধী দলের কোঅপারেশন লাগছে, বিরোধী দলের কাছে হাত পা ধরতে হচ্ছে, এটা তো আছে। তাছাড়াও আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, জামাত ছাড়া তো বিএনপি অচল। যেমন বিএনপি ভারতের বিরুদ্ধে একটু নড়াচড়া দেওয়ার চেষ্টা করছে। তিস্তা ব্যারেজ বা তিস্তা মহা পরিকল্পনা, মহা প্রজেক্ট, এটা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু চীন আবার বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করে ফুল ফেস এগ্রিমেন্টে যেতে দ্বিধাবোধ করছে। বিশেষ করে হয়তোবা তিস্তা চুক্তিতে যাবে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন চীন বাংলাদেশকে লোন দিবে, টাকা দিবে, বাজেট সাপ্লাই বা আরো নানান খাতে, এবং সেগুলো ডিসবার্স করবে, এগুলো ক্ষেত্রে বিএনপির উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না চীন। এই জন্য চীনের পক্ষ থেকে এরকম দৃষ্টিভঙ্গি আছে যে জামাতকে তোমরা সাথে নাও, জামাত যদি সাথে থাকে, সরকারের পার্ট থাকে, জাতীয় সরকার করো, তাহলে আমরা বিশ্বাস করে দেখতে পারি। তা এটাকে প্রমাণ যে জামাত ছাড়া বিএনপি কার্যত অচল। তো দর্শক, বিএনপি পদক্ষেপ নিতে চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, দিন শেষে পারবে না। তারপর জানেন যে পদ্মা ব্যারেজ করার চেষ্টা করছে। হ্যাঁ, এই পদ্মা ব্যারেজ একনাকে পাশ হওয়ার পর থেকে এই ভারত বাংলাদেশের পায়ে পড়ে ঝামেলা বাঁধাচ্ছে, এমনকি বাংলাদেশের সামরিক হামলার ইশারা ইঙ্গিত দিচ্ছে। অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয়ে গেছে। এটা পায়ে পড়ে ঝামেলার বাঁধানোর মতো। কাঁটাতারের বেড়া নির্মাণ করার অর্থ হচ্ছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কোনো আলামত নেই। কাঁটাতারের বেড়া নির্মাণ করে কখনো সুসম্পর্ক হয় না।
এখন ভারতকে একটা শিক্ষা দেওয়ার কথা চিন্তা করছে বিএনপি, বিশেষ করে পুরো 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ এলাকা, শিলিগুড়ি করিডোর সহ বিভিন্ন জায়গায় চীনের বিভিন্ন অবকাঠামো দিয়ে ঘিরে ফেলার একটা উদ্যোগ বিএনপি নিচ্ছে। কিন্তু দিন শেষে বিএনপি এগুলো পারবে না। এগুলো করতে হলে জামাতকে লাগবে। কেন জামাতকে লাগবে? প্রথম কথা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে হলে বাংলাদেশের জনগণের ঐক্য লাগবে। বাংলাদেশের মানুষ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এই জিনিসটা বোঝাতে হবে। এটা জামাতকে সাথে নেওয়া ছাড়া কিভাবে বোঝাবে? যদি বাংলাদেশের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি তো জামাত, তো এই ক্ষেত্রে জামাতকে সাথে লাগবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ভারতের সাথে লাগতে হলে চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ঠতা লাগবে। চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে। আর বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে এমন বেকায়দা করেছে, চীন, পাকিস্তান, তুরস্ক কেউ বিএনপিকে বিশ্বাস করছে না বা করবে না। তবে পাকিস্তান কিছুটা বিশ্বাস করবে, কারণ পাকিস্তানের সাথে বিএনপি সম্পর্ক ঐতিহাসিক। বিএনপি মূলত পাকিস্তানপন্থী দল ছিল। পাকিস্তানের অখণ্ডতার জন্য যারা কাজ করেছে, প্রভাবশালী পাকিস্তান সরকার ঘনিষ্ঠ লোকজন, তারা সবাই বিএনপি করেছে। শাহজিজ, ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, অমুক তমুক ইত্যাদি, যদুমিয়া, এরা পাকিস্তান সরকার অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন বা সরকার ঘনিষ্ঠ ছিলেন। আর জামাত ইসলামী তারা স্বাধীনতা বিরোধিতা করলেও তারা পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ ছিলেন না। জামাত ছিল সবসময় সরকারের চক্ষুশূল, সরকারের শত্রু। এই জন্য পাকিস্তানপন্থী প্রকৃতি দল মূলত বিএনপি। এই জন্য পাকিস্তান বিএনপিকে বিশ্বাস করে এবং করবে, এখানে জামাতকে লাগবে না। আর জামাতের সাথে পাকিস্তান সম্পর্ক কখনোই ভালো ছিল না। এটা একটা রেটরিক যে জামাত মানে পাকিস্তান, পাকিস্তান জামাতকে খুব পছন্দ করে, খুব বিশ্বাস করে, এগুলো ভুয়া কথা। পাকিস্তানের সাথে হিস্ট্রিক্যালি ভালো সম্পর্ক বিএনপির, সেকেন্ড হচ্ছে আওয়ামী লীগের, থার্ড হচ্ছে জামাতের। জামাতের চাইতে পাকিস্তানের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অনেক ভালো। আওয়ামী লীগ উপরে উপরে পাকিস্তানের বিরুদ্ধে এই সেই বলে, কিন্তু ভিতরে ভিতরে পাকিস্তানের সাথে আওয়ামী লীগের চমৎকার সম্পর্ক ছিল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা জানেন না। এই যে আপনারা দেখেছেন হাসিনা যে অবৈধ নির্বাচন, রাতের নির্বাচন বা নানান দামি নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, এগুলোকে সবার আগে যারা স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে পাকিস্তান অজনবদের। পাকিস্তান তো প্রো আওয়ামী লীগ ছিল, তার আগে আইএসআর ঘাঁটি ছিল তারেক রহমানের সেই হাওয়া ভবনে। কিন্তু জামাতের সাথে উচ্চ পর্যায়ের কোনো ভালো সম্পর্ক ছিল এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এবং 1971 সালেও হয়তোবা যুদ্ধের সময় জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, ইটস ট্রু, বাট যুদ্ধের আগের যে সামগ্রিক প্রক্রিয়া, সব প্রক্রিয়ায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছিল জামাত ইসলাম। আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছে জামাত ইসলাম, আটদলীয় জোট, ডাক, এগুলো তো আপনারা জানেন। তো দর্শক, এই জন্য ভারতকে শায়েস্তা করার যে বিএনপির চেষ্টা, এটা জামাত ছাড়া পারবে না। কারণ চীন জামাত ছাড়া বিএনপিকে বিশ্বাস করবে না, কারণ যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি। তুরস্ক জামাত ছাড়া বিএনপিকে বিশ্বাস করবে, যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি চুক্তি। রাশিয়াও করবে না। এটা একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। তারপরে যে প্রজেক্টগুলো নিচ্ছে, যেমন পদ্মা ব্যারেজ নির্মাণ করবে, হ্যাঁ পাশ হয়েছে, কিন্তু বিএনপি মাঝপথে থেমে যায় কিনা। আবার এখানে চুক্তিরও একটা বিষয় আছে, পদ্মা ব্যারেজ করলাম, ভারত পানি না ছাড়লে কিন্তু এটা প্রপার ইউটিলাইজেশন হবে না। যদিও পদ্মা ব্যারেজ করলে ভারত পানি ছাড়তে বাধ্য হবে, নইলে আমরাও তো তাদেরটা আটকে দিতে পারবো প্রয়োজনের সময়। সমান সমান হবে, যেহেতু যৌথ নদীতে এভাবে এক পক্ষের অনুমতি ছাড়া আরেক পক্ষে বাদ দেওয়া যায় না। কিন্তু ভারত এগুলো মানেনি, বাংলাদেশ এখন মানবে না। ভারতের কাছে জিজ্ঞেস না করি তারা বাঁধ নির্মাণ করবে, যেটা ভারত করেছে। ভারতের অভ্যন্তরে 54টা নদীতে প্রায় 37টা নদীর উপর বাঁধ আছে আমরা যতটুকু জানি, এবং তারা পানি নিয়ন্ত্রণ করে। তাদের ইচ্ছে মতো পানি ছাড়ে, তাদের ইচ্ছে মতো পানি আটকে রাখে। আর বাংলাদেশের দিকে কখনো বন্যায় পানিতে ডুবে মরে, কখনো খরায় মরে, মরুভূমি হয়ে যায়। তো দর্শক, এই জন্য রাজনীতির যে সমীকরণ, জামাতকে ছাড়া বিএনপি আসলে পারবে না। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোটামুটি সোচ্চার। তিনি বলছেন যমুনা বাঁধ নির্মাণে 50 কোটি টাকা ব্যয় করা হবে। 50 কোটি টাকা এটা তেমন বেশি কিছু না। যমুনা বাঁধ নির্মাণ করা হবে। এর আগে পদ্মা ব্যারেজ, এটা তো পাশ হয়েছে। তিস্তা প্রজেক্ট শুরু হবে চীনকে দিয়ে। চীন ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে অনেক কিছু করে ফেলেছে। মহা আয়োজন, নানান চেষ্টা, কিন্তু ওই যে জামাতের সাথে না থাকলে এগুলো সামনে হবে না। এমনকি বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এটা দেখাতে হলো জামাতের সাথে নিতে হবে। অন দি আদার হ্যান্ড, ডক্টর মঈন খান, বিএনপি একজন বঞ্চিত নেতা, তিনি বলেছেন আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। মানে হাসিনার আমলার এই যে আমলাতন্ত্র যেটা দেখছেন, যেটা বহল তবিয়ত আছে, এটা হাসিনার আমলা। হাসিনা যে তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ওই তন্ত্রই আমলাতন্ত্র চলে। আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়, এটা বলছেন ডক্টর মঈন খান। তো দর্শক, তাহলে কি বোঝা গেল? যে একদিকে রাজনীতির বিভিন্ন সমীকরণে জামাত ছাড়া অচল, আরেকদিকে বিএনপি যা করতে চায় পারে না, আমলাতন্ত্র আটকে দেয়। তাহলে বিএনপি তো মানকে চিপে আছে, অচল, বিএনপি অচল। একদিকে আমলাতন্ত্রকে সারসার বলতে হয়, আরেকদিকে জামাতকে লাগে। যেমন নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে, এটা বলছেন। এটা ডেফিনেটলি ভারতের জন্য একটা বার্তা, কিন্তু ভারতের সাহায্য করতে হলে জামাত লাগবে। আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।